TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদেরই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকেও বরাবরের মতোই অনুষ্ঠানটিকে আমরা দুটো ভাগে ভাগ করেছি। দুটো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি তথ্য প্রযুক্তির বিষয়টি নিয়ে, অর্থাৎ এআই আমাদের জীবনকে, শুধু জীবন নয়, আমাদের কর্ম, আমাদের আদর্শ, আমাদের সব কিছুই কেমন যেন পরিবর্তন করে দিচ্ছে। কি পরিবর্তন করছে সেটা রাজনীতির ক্ষেত্রেও কিভাবে পরিবর্তন করছে সে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। ভোটের ক্ষেত্রে কি পরিবর্তন করছে সেটি নিয়ে আমরা কথা বলবো। অর্থাৎ আপনার চাকরি থেকে ভোট, এআই এর রাজনৈতিক দখলে, এই বিষয়টি আমাদের প্রথমেই আলোচনায় থাকবে। এবং দ্বিতীয় যে অংশে সেটিও একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমরা জানি যে 2026 সালে ট্যাক্স বছর শুরু হয়ে গেছে। ট্যাক্স নিয়ে কথা বলবো এবং ট্যাক্স নিয়ে আজকে একটি সুখবরও আছে, সেটি আমরা সে সময় দেব যে বিগ বিউটিফুল বিলে ট্যাক্স পেয়াররা কী কী সুবিধা পাবেন বা যেসব সুযোগ সুবিধাগুলো পাবেন সেগুলো নিয়ে আমরা কথা বলবো। সুপ্রিয় দর্শক, এর বাইরেও এই দুটো বিষয়ের উপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে সেই প্রশ্নটি করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে তারপরও আমি বলে দিচ্ছি 646-307-9828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে খুবই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য অনুষ্ঠানের প্রথম অংশে অংশগ্রহণ করছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ এবং প্রিয় আইটি স্পেশালিস্ট জনাব মাহবুব সিদ্দিক, ফাউন্ডার এবং সিইও ক্যারিয়ার হ্যাক ইনকর্পোরেশন। জনাব মাহবুব সিদ্দিক, আপনাকে স্বাগত। ধন্যবাদ জানা ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনার কর্মব্যস্ততা উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। এবং আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়, চাকরি থেকে ভোট, একটি আনইউজুয়াল একটি বিষয় যে আপনার আমার যে আমরা চাকরির কথাই চিন্তা করি, সেখান থেকে ভোটের রাজনীতির ক্ষেত্রেও আমরা আসছি। এআই রাজনীতি কিভাবে দখল করে রেখেছে সেই বিষয়টি, এটি আপনার সাথে আলোচনা করার আগে সামান্য একটু ভূমিকা দিয়ে নেই। সুপ্রিয় দর্শক, একসময় রাজনীতি মানে ছিল বিশেষ করে বাংলাদেশে মিছিল, মিটিং, পোস্টার, স্লোগান। আর আজ রাজনীতি ঢুকে পড়েছে আমাদের মোবাইলের স্ক্রিনে, আমাদের চাকরির ইন্টারভিউতে, এমনকি আমাদের চিন্তার ভেতরেও। আজ এমন এক যুগে আমরা বাস করছি যেখানে আপনি কোন চাকরি পাবেন, কোন খবর দেখবেন, কোন পোস্ট আপনার চোখে পড়বে, এমনকি আপনি কিভাবে ভাববেন তার অনেকটাই ঠিক করে দিচ্ছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কিন্তু প্রশ্ন হলো, এই এআই কি কেবল আমাদের জীবন সহজ করছে, নাকি নীরবে আমাদের সিদ্ধান্তগুলো নিজের মতো করে গড়ে নিচ্ছে? কারণ যখন একটি অ্যালগরিদম ঠিক করে দেয় কে যোগ্য, কে অযোগ্য, কে দেশপ্রেমিক, কে সন্দেহজনক, কে গুরুত্বপূর্ণ ভোটার আর কে নয়, তখন গণতন্ত্রের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়ায়? সুপ্রিয় দর্শক, আজকের আলোচনার বিষয় আপনার চাকরি থেকে আপনার ভোট, এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের রাজনৈতিক দখলে। তো এই দখল কি আমরা বুঝে মেনে নিচ্ছি, নাকি না বুঝিয়ে আমাদের স্বাধীনতা তুলে দিচ্ছি কিছু কোডের হাতে? তাই আজকের এই গুরুত্বপূর্ণ, সময়োপযোগী ও গভীর প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই আমাদের সাথে আছেন এমন একজন আইটি, কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিশেষজ্ঞ, যিনি এই বিষয়ের গভীরে ঢুকে উত্তর দেবেন আমাদের সব প্রশ্নের। কারণ আজ আমরা শুধু প্রযুক্তির কথা নয়, বরং ক্ষমতা, রাজনীতি এবং আমাদের ভবিষ্যৎ নিয়েও কথা বলবো। তো দর্শক, চলুন শুরু করা যাক আজকের মূল আলোচনা, আপনার চাকরি থেকে আপনার ভোট, এআই এর রাজনৈতিক দখলে। জনাব মাহবুব সিদ্দিক, আমি একটু ভূমিকায় বলার চেষ্টা করেছি। আপনার কাছে অনেকগুলো প্রশ্ন আছে, আমি জানি না কয়টা আমরা আলোচনা করতে পারবো। তো প্রথমেই আপনার কাছে যে প্রশ্নটি করতে চাই, যে এখন আমরা শুনছি যে এআই আপনার আমার চাকরি থেকে ভোট পর্যন্ত প্রায় সব জায়গাতেই প্রভাব বিস্তার করছে। বাস্তবে কি সত্যিই এআই এখন শুধু প্রযুক্তি নয়, বরং একটা রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে? আপনার কি মত?
রানা ভাই, প্রথমে বলবো এটা অত্যন্ত সুন্দর একটা অবজারভেশন আপনি যেটা বলতেছেন। তার কারণ আসলে এআই এবং এমনকি শুধু এআই না, আমরা যদি হিস্টোরিক্যালও দেখি, যে কোনো টেকনোলজি কিন্তু আসলে এটা আসলে নিউট্রাল না। টেকনোলজি যখনই আসছে তখনই সেটা কিন্তু সেখানে পলিটিক্স, রাজনীতির সাথে একটা টেকনোলজির অলওয়েজ একটা সম্পর্ক আছে। তার কারণে যদি কি, এখানে তো টেকনোলজির জন্য যেটা হয় সেটা হচ্ছে এখানে পাওয়ার শিফট হয়, এখানে পাওয়ার ডিস্ট্রিবিউশন হয়। এখন আমরা যদি এমনকি আমরা যদি আজ থেকে 100-200 বছর আগেও চলে যায়, যখন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হচ্ছে, যখন আমাদের আমাদের ইন্ডাস্ট্রি বিল্ড হচ্ছে, সেখানে স্টিল মিলস হোক, সেখানে আপনার প্রিন্টিং প্রেস হোক, হ্যাঁ, যখন এই টেকনোলজিগুলো যখন আসছে তখনও সেটা কিন্তু এটা কিন্তু রাজনীতির একটা অংশ হয়ে গেছে। তাই কারণ কি, সেখানে কিন্তু মানুষের লাইফ চেঞ্জ হচ্ছে। সেখানে আপনি দেখবেন যে আমরা যখন ইন্ডাস্ট্রিয়াল এজে ঢুকছি তখন আমরা কথা বলছি আমাদের যে 8 ঘন্টা কাজ করার যে আন্দোলন, আমাদের যে লেবার মুভমেন্ট, সেটা কিন্তু এই টেকনোলজির সাথেই রিলেটেড ছিল। এখন হ্যাঁ, এআই এটাকে অনেক বেশি স্পিডে এটাকে করতেছে। তার কারণে এখানে অনেক কিছুই চেঞ্জ হচ্ছে। যেমন আপনি যদি দেখেন যে যেখানে আপনার যে যে ধরনের কর্মক্ষেত্রে যে চেঞ্জগুলো আসতেছে, ম্যাককেনজি ইন্টারন্যাশনাল, গ্লোবাল ইন্টারন্যাশনাল, তারা যেটা বলতেছে যে 2030 সালের মধ্যে 400 থেকে 800 মিলিয়ন পিপলের জবের জন্য তাদেরকে ডিসপ্লেসমেন্ট হবে। হ্যাঁ, তাহলে আপনি দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু পলিটিকে কি ধরনের একটা প্রভাব ফেলতে পারে। এখানে আপনার রিসেন্টলি আপনি জানবেন অ্যামাজন অ্যাবাউট 30,000 এমপ্লয়ি তারা লে অফ করছে। কিন্তু এটা কিন্তু তারা লে অফ করছে তাদের ফাইন্যান্সিয়াল প্রবলেমের জন্য না, তারা এটাকে লে অফ করছে তার কারণ এআই দ্বারা সেগুলাকে রিপ্লেস করা হয়েছে। সেই পজিশনগুলো এখন আমাদের আর দরকার নাই। হ্যাঁ, এমনকি এরকম বড় বড় কোম্পানি তাদের প্রচুর জবকে তারা কিন্তু এআই এর মাধ্যমে রিপ্লেস করতেছে। এখন একজন মানুষের যখন আমাদের যখন কর্মসংস্থানে বা এআই যখন আমাদের জবকে রিপ্লেস করবে, অথবা হ্যাঁ আমি বলবো যে এটাকে আসলে রিপ্লেসমেন্ট, এটাকে অনেকটা ট্রান্সফরমেশন হচ্ছে। যখন জবের ধরন চেঞ্জ হচ্ছে, সেক্ষেত্রে হয়তো মানুষের লোকেশন চেঞ্জ হইতে পারে, এগুলো বিভিন্ন জিনিসটা যখন হতে থাকবে তখন কিন্তু সেটা কিন্তু ব্যাপকভাবে পলিটিক্যাল অঙ্গনেও এটার উপর একটা প্রভাব বিস্তার করবে। তা আপনি কর্মক্ষেত্রের কথা বললেন, তাহলে কর্মক্ষেত্রের কথা যেহেতু বললেনই, সেখানে একটি প্রশ্ন যদি আপনাকে করি, যে আপনার কি মনে হয় যে এই যে কর্মসংস্থান খাতে এআই ব্যবহারের ফলে ভবিষ্যতে চাকরি হারানো মানুষ রাজনৈতিকভাবে বেশি প্রভাবিত বা নিয়ন্ত্রিত হবে? আমি মনে করি যে আসলে আপনি যদি দেখেন, আমরা যদি এখন গ্লোবাল, আমরা যদি পৃথিবীর দিকে তাকাই, এমনকি আমরা যদি আমেরিকার দিকেও তাকাই, আপনি দেখবেন যে এটা কিন্তু অলরেডি ইন ইফেক্ট। হ্যাঁ, আমরা লাস্ট প্রেসিডেন্সিয়াল ইলেকশনের কথা বলি, যেখানে আপনি দেখবেন যে এখন আমাদের বিভিন্ন রকমের যে ধরনের মেসেজগুলো আসতেছে, এটা হয়তো বা লাস্ট 20 ইয়ার্স 30 ইয়ার্স সেটা ছিল না। হ্যাঁ, এখন এইটাতে যাওয়ার আগে যদি আমি একটু ব্যাক করি, আপনি দেখেন যে এখন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বলতেছে বাই 2030 1 বিলিয়ন পিপলকে, এই পৃথিবীর 1 বিলিয়ন পিপলকে রিস্কিল করতে হবে। তার মানে কি, তাদের জব চেঞ্জ হবে, তাদের এখানে টেকনোলজি আসবে। এবং আমরা এখন যে ধরনের টেকনোলজির কথা বলতেছি, আমরা যদি সিম্পলি কোনো একটা ফাস্টফুডের দোকানে বা আমরা যদি একটা রিটেল চেনে যাই, সেখানে দেখবেন যে সেখানে আমরা ব্যাপকভাবে টেকনোলজি নিয়ে আসতেছি। সেখানে কিয়াস্ক মেশিন আসতেছে, সেখানে এমপ্লয়মেন্ট রিপ্লেস হচ্ছে মেশিনের মাধ্যমে। এবং আপনি অনেক জায়গায় দেখবেন যে সেখানে দেখবেন যে রোবটরা সেখানে কিন্তু ইনভেন্টরি নিচ্ছে, রাইট? তো এই যে ঘটনাগুলো ঘটতেছে, এর ফলে কি হবে এখানে, হ্যাঁ এখন হয়তো আমাদের জবে ট্রান্সফরমেশন হবে, বাট এখানে কি হবে, একজন মানুষের যখন জব যাবে, আমরা যখন বলবো যে নেক্সট 4-5 ইয়ার্সে যদি আমাদের এরকম 100-200 মিলিয়ন পিপলের যদি জবে ট্রান্সফরমেশন হয় এবং এখানে যদি রিস্কিল দরকার হয় এবং সেখানে যদি আমরা সঠিকভাবে সেই স্কিল সেটটা বিল্ড না করতে পারি, এটা কিন্তু আসলে শুধু একটা নাম্বার না। কারণ একজন মানুষের যখন জব যাচ্ছে তখন এটা কিন্তু শুধু তার ইনকাম সোর্স যাচ্ছে না, এখানে তার আইডেন্টিটি, তার পারপাস, তার সমাজে তার ডিগনিটি পুরোটাই কিন্তু সেখানে নির্ভর করতেছে। এবং এইখানে যেটা হবে যে সেখানে একজন মানুষ যদি আপনি চিন্তা করে দেখেন, আসলে কখন একজন মানুষ পলিটিক্যালি ভালনারেবল হয়, হ্যাঁ, যখন তাদের ইকোনমিক বা সামাজিকভাবে যখন তাদের এই ধরনের সিচুয়েশনগুলো তৈরি হয়। এবং এখানে কয়েকটা ঘটনা ঘটতে পারে, যেমন একটা অলরেডি আমরা দেখতে পারতেছি পৃথিবীতে,
হ্যাঁ, যে আপনি দেখেন যে পপুলিজমের কিন্তু ব্যাপকভাবে উত্থান হচ্ছে। হ্যাঁ, এখানে অনেক আমরা যখন জব হারাচ্ছি বা আমরা যখন জব নিয়ে শঙ্কিত, হ্যাঁ, তখন যেটা হচ্ছে যে আমরা সেই সকল লিডারদেরকেই সাপোর্ট দিচ্ছি যারা বলতেছে যে মানে মোর পপুলার কথা বলতেছে যে আমরা জব ব্যাক করাবো, আমরা হয়তো গভর্নমেন্ট গ্র্যান্ট দিব, আমরা হয়তো কোনো কিছু টেক কেয়ার করবো, রাইট? আপনি দেখবেন যে আমাদের লাস্ট ইলেকশন দেখবেন যে এখন আমরা ব্যাপকভাবে অ্যান্টি ইমিগ্রেশন আমরা হয়তো নিয়ে কথা হচ্ছে। সেখানে আপনার এখন আমরা অনেক সময় গভর্নমেন্ট নিয়ে আমরা যদি বলি, নিউ ইয়র্ক সিটিতে আমরা রিসেন্টলি আমাদের বর্তমান মেয়র যার ডেমোক্রেটিক সোশ্যালিস্ট যে পলিসি নিয়ে কথা বলা হয়েছে সেখানে, হ্যাঁ, আমরা হয়তো বা সেখানে কিন্তু অলরেডি এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি যে ব্যাপকভাবে মানুষ অলরেডি vulnerable হয়ে তা আমরা কিন্তু সেখানে সেই ধরনের পলিটিক্সের মাধ্যমে আমরা যাচ্ছি। যদিও আমি মনে করি এখানে আসলে আমাদেরকে যে জিনিসটা দেওয়া উচিত সেটা হচ্ছে কি যায় এখানে সিচুয়েশনগুলো আমাদেরকে আরো ভালোভাবে অ্যানালাইসিস করা উচিত, এবং এখানে যে দরকার সেটা যেমন পলিটিশিয়ান যারা আছে তাদেরকেও যেমন এটাকে গভীর ডিপলি চিন্তা করা উচিত যে এআই এর ইম্প্যাক্টের জন্য আসলে আমাদেরকে কি করা উচিত। যেখানে আমি মনে করি এখানে ব্যাপকভাবে ট্রেনিং এর ফান্ড আসা উচিত, যেখানে পলিটিশিয়ানদেরকে এখানে গভর্নমেন্ট থেকে এখানে এগিয়ে আসা উচিত, যাতে আমরা এখানে ব্যাপকভাবে ট্রেনিং এর জন্য মানুষকে তৈরি করতে পারি ফিউচার জবের জন্য। এমনকি আমরা যদি এখন অনেক নতুন টেকনোলজির কথা বলি, আপনি যদি নিউ ইয়র্ক সিটিতে দেখেন, হ্যাঁ, যখন অটোনোমাস কার চলে আসবে, যদি আমাদের এখানে আমাদের নিউ ইয়র্কে ট্যাক্সি বলেন বা গাড়ি চালানোর বলেন, যে এখানে যখন সে আনএমপ্লয়মেন্টটা তৈরি হবে তখন কি আসলে আমরা ওই ক্ষেত্রে রেডি কিনা সেটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা করতে হবে। যার ফলে অলরেডি আমরা যেটা দেখতে পারতেছি এটার উপরে ব্যাপক ইম্প্যাক্ট হচ্ছে, এবং এইভাবেই কিন্তু পলিটিক্যালি আপনি যেটা বলেন ভোটের ক্ষেত্রে এটা ব্যাপকভাবে এটার প্রভাব আমরা অলরেডি দেখতে পাচ্ছি। সেটা নিয়ে একটা প্রশ্ন করব, তার আগে একটু বলে নিই যে বড় বড় টেক কোম্পানি যেগুলো আছে তার যাদের হাতে এআই, তারা কি সরাসরি বা পরোক্ষভাবে, ডিরেক্টলি হতে পারে বা ইনডিরেক্টলি হতে পারে, রাষ্ট্রের নীতি নির্ধারণে ব্যাপকভাবে প্রভাব ফেলছে? আপনার অবজারভেশন কি? অনেক সুন্দর কোয়েশ্চেন। তার কারণ হচ্ছে কি যে এটা হয়তো বা আমরা অনেক সময় এটার প্রভাবটা অনেকটা দেখতে পারি, এটা আমাদের কাছে অনেক সময় ভিজিবল, অনেক সময় এটা ভিজিবল না। আসলে আপনারা যদি দেখেন লাস্ট 20-30 ইয়ার্স হয়তো বা আমাদের কাছে এটা ওইভাবে ভিজিবিলিটিটা ছিল না। হ্যাঁ, যেমন আমি আপনার সাথে শেয়ার করতেছিলাম যে সেটা হচ্ছে যে আমি রিসার্চ করতেছিলাম যে আজ থেকে 20 বছর আগে যে পৃথিবীর সবচেয়ে ধনাঢ্য মানুষকে, হ্যাঁ, বিল গেটস, যে 20 বছর আগে 2006 সালে পৃথিবীর সবচেয়ে রিচেস্ট ম্যান, যার নেট ওয়ার্থ ছিল 50 বিলিয়ন। হ্যাঁ, এবং তার আশেপাশে যারা ছিল, ওয়ারেন বাফেট বলেন, ল্যারি অ্যালিসন বলেন, তাদের ধরনের মানে নেটওয়ার্থের পরিমাণ ছিল 25 বিলিয়ন, 30 বিলিয়ন। হ্যাঁ, 2026 সালে খুব সম্ভবত আমরা আমাদের ফার্স্ট ট্রিলিয়নিয়ার পেতে যাচ্ছি, ইলন মাস্ক, যার এখন এই বছরে আমরা মোটামুটি এটা স্বীকৃতি, এটা মোটামুটি আমরা শিওর যে এটা হতে যাচ্ছে। এবং শুধু তাই না, আপনি যদি এখানে পৃথিবীর বড় বড় ধনাঢ্যদের নেট ওয়ার্থ দেখেন, 500 বিলিয়ন, 400 বিলিয়ন। হ্যাঁ, এখন আপনি যদি দেখেন এটা কিন্তু ব্যাপকভাবে পাওয়ারফুল। আমাদের ইন্ডিভিজুয়ালের কথা বলি, ইন্ডিভিজুয়ালের বাইরে থেকে যদি আমরা বড় বড় টেক কোম্পানিতে যাই, আমরা যদি ফেসবুকের মেটাতে যাই বা গুগলে যাই অথবা অ্যাপলের কথা বলি, এগুলো অনেক টেকনোলজি কোম্পানির যে ইয়ারলি তাদের যে রেভিনিউ সেটা কিন্তু অনেক পৃথিবীর অনেক দেশের টোটাল জিডিপি চেয়েও অনেক বেশি। তার মানে আমরা দেখতে পাচ্ছি সেখানে তাদের পাওয়ারটা কোথায়। হ্যাঁ, এমনকি রিসেন্টলি আমি রিসার্চ করে যেটা দেখলাম, অ্যাবাউট $100 বিলিয়ন প্রতি বছর আমাদের এখানে লবিং এর ক্ষেত্রে বড় বড় কোম্পানিরা ব্যবহার করে তাদের পক্ষে। আপনি দেখেন যে এখন পর্যন্ত কিন্তু আমরা আমেরিকাতে এআই এর উপরে এখনো পর্যন্ত কোনো নীতিমালা নির্ধারণ করতে পারি নাই। ইউরোপে রিসেন্টলি এআই এর উপরে নীতিমালা তৈরি করা হয়েছে, যেটা তৈরি করতে সময় লাগছে আমাদের 3 বছর। যেখানে আমরা জানি যে গত 2 বছরের মধ্যে আমরা GPT-4 থেকে সম্ভবত আমরা যে ধরনের অ্যাডভান্সমেন্টে যাচ্ছি, এটাতে ডেফিনেটলি ব্যাপকভাবে ইম্প্যাক্ট আছে। তবে অ্যাট দ্য সেম টাইম আমি এটাও বলবো, এটা আসলে আমরা কতটুকু উদ্বিগ্ন হওয়া উচিত তা আমি বলবো না, উদ্বিগ্ন হওয়া উচিত, বাট এটা কিন্তু আসলে যুগে যুগে সবসময় ছিল। আমরা যদি 200 বছর আগেও ব্যাক করি, যখন আমরা অ্যান্ড্রু কার্নেগি অথবা জন ডি রকফেলার অথবা জেপি মর্গানের কথা বলি, হ্যাঁ, জেপি মর্গান, জন ডি রকফেলার, এবং ওরা তো সবাই মিলে তো আমেরিকার নিজস্ব প্রেসিডেন্টই ওরা ইলেকশন করছিল, রাইট? সুতরাং এই ধরনের ইনফ্লুয়েন্স অলওয়েজ থাকবে।
বাট হ্যাঁ, এখন আরেকটা যেটা হচ্ছে যে এদের ইনফ্লুয়েন্সটা কিন্তু শুধু ইন্টারনালি না, এদের ইনফ্লুয়েন্সটা কিন্তু সারা পৃথিবীতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়তেছে। আপনি যদি দেখেন যে এর মধ্যে আমাদের সৌদি প্রিন্স হোয়াইট হাউসে আসার পরে তার সাথে কিন্তু মিটিংয়ে সেখানে ইলান মাস্ক, জেনসেন হুয়াং তারা ছিল। তারা কিন্তু ওয়ান অফ দ্য বিগেস্ট এআই প্লেয়ার যারা মিডল ইস্টে এটার উপর ইনভেস্টমেন্ট করতেছে বা সেখানে তারা যাতায়াত করতেছে, যার ফলে ইন্টারন্যাশনালি তো এখানে প্রভাব আছে বিষয়টার উপরে। তো এবার একটু যে বিষয়টা রাজনীতির ক্ষেত্রে আমরা এটা আসতে চাই যে ভোটারদের মতামত বিশ্লেষণের কথায় যদি আমরা আসি এবং টার্গেট করার ক্ষেত্রে বিশ্লেষণ এবং টার্গেটে এআই ব্যবহার যদি হয় তাহলে এটা গণতান্ত্রিক বা গণতন্ত্রের কে কতটা শক্তিশালী করছে নাকি দুর্বল করে দেবে? আমি খুবই সুন্দর কোয়েশ্চেন এটা, যদিও আমি যেভাবে দেখি সিম্পল অ্যান্সার, এটা অবশ্যই গণতন্ত্রকে দুর্বল করছে। হ্যাঁ, বাট হ্যাঁ, এটাকে আমরা কিভাবে এটাকে নেই বা কিভাবে বিশ্লেষণ করি এটার উপর নির্ভর করে। তখন আপনি যদি দেখেন যে কিভাবে আগে যখন ইলেকশন বা যেভাবে আমাদের ক্যাম্পেইনিং গুলো হয়, সেটা যদি দেখেন সেখানে টিভি অ্যাড ক্যাম্পেইন হয়, সেখানে র্যালি হয়। তার মানে সেখানে যেটা হচ্ছে যে একটা ক্যান্ডিডেট যখন মেসেজটা দিচ্ছে সেটা কিন্তু ম্যাস পিপুলের জন্য দেওয়া হচ্ছে। হ্যাঁ, সেখানে হতেছে কি যে আমরা 10 জন মিলে, 100 জন মিলে, 1000 জন মিলে সেম মেসেজটাই বারবার দেখতেছি, এবং সেখানে কি হচ্ছে আমরা 1000 জন মিলে সেটাকে আমরা আমরা সেখানে হয়তো অনেক ক্ষেত্রে নিজেরা অনেক কিছু স্যাক্রিফাইস করতেছি যে হ্যাঁ অন্যদের জন্য চিন্তা করে আমরা হয়তো বা কোনো স্পেসিফিক ভোট ক্যান্ডিডেটকে ভোট দিচ্ছি। বাট এখন আপনি যদি দেখেন এমনকি 2016 সালের ইলেকশনে যে ক্যামব্রিজ যে স্ক্যান্ডালটা হলো, হ্যাঁ সেখানে যেটা করা হয়েছে যে ফেসবুক থেকে অ্যাবাউট 85 মিলিয়ন পিপলের ডেটা যেটাকে স্টিল করে চুরি করার পরে সেটাকে অ্যানালাইসিস করা হয়েছে, এবং অ্যানালাইসিস করে কিন্তু এখন যেভাবে আমাদের ইলেকশনের মার্কেটিংগুলো হয় বা ইলেকশন ক্যাম্পেইনগুলো হচ্ছে, সেটা হচ্ছে আমরা যেটাকে বলি মাইক্রো টার্গেটিং। তার মানে হচ্ছে কি এখন কিন্তু আমরা আর একটা লোকেশন বা একটা এলাকার লোকজনকে বা একটা প্রফেশন লোকজনকে বা একটা গ্রুপকে আমরা টার্গেট করতেছি না, এখন আমরা টার্গেট করতেছি ইন্ডিভিজুয়াল পিপলকে। আর যখন আপনি ইন্ডিভিজুয়াল লেভেলে আপনি যখন ইলেকশনের প্রচার করবেন বা তাদের সাথে যোগাযোগ করবেন, সেটা কিন্তু অনেক সময় কি পারসুয়েশন বা কনভিন্সিং এ আর থাকে না, সেটা অনেক সময় ম্যানিপুলেশন হয়ে যায়। তার কারণ হচ্ছে যে আমরা তখন ইন্ডিভিজুয়াল লেভেলে মানুষের রাগ, মানুষের ফিয়ার, মানুষের অ্যাম্বিশন, এইটা যখন আমি জানবো, তখন আমি যে মেসেজটা দিব সেই মেসেজটা কিন্তু হয়তোবা আস্তে আস্তে একটা এক্সট্রিম লেভেলে চলে যেতে পারে, যেটা শুধু আসলে পলিটিক্সে না। আপনি দেখবেন যে সোশ্যাল মিডিয়ার জন্য এরা, এবং এআই হয়তোবা এটাকে আরো ত্বরান্বিত করবে, বাট এটা কিন্তু অলরেডি সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেটের যুগে থেকে এটা শুরু হয়েছে। যার ফলে আমি যেটা বলবো যে হ্যাঁ এখানে অবশ্যই রিস্ক ইনভলভ এখানে, তার কারণ এখানে ক্লারিটি নাই। করবে এটাই তো গণতন্ত্র বা একটা শক্তিশালী না করে দুর্বল করতে পারে। আমাদের হাতে সময় নেই, আপনাকে ছোট্ট একটা প্রশ্ন করবো একজন এআই স্পেশালিস্ট হিসেবে। এই যে তথ্য প্রযুক্তির যুগে এটা যা দেখে আপনি যা বললেন বা আমরা যা দেখছি সেগুলো চিন্তা করে যদি ভবিষ্যতে কি এমন হতে পারে যে আমরা কি এমন অবস্থায় যাচ্ছি কিনা যেখানে ভোটের আগে এআই হয়তো বলে দেবে কাকে ভোট দেওয়া উচিত, কাকে ভোট দেওয়া উচিত নয়? আপনার কি অবজারভেশন? অবশ্যই খুব সুন্দর কোয়েশ্চেন। আসলে আপনি যদি দেখেন এমনকি লাস্ট ইলেকশনের আগেও দেখবেন যে এখন কিন্তু আমাদের বিভিন্ন ধরনের পোলও আসে যে কে জয় লাভ করবে। হ্যাঁ, এবং এটা শুধু ভোটের ক্ষেত্রে না, এমনকি বিভিন্ন গেম বা সোশ্যাল বিভিন্ন ক্ষেত্রেও এটা নিয়ে হচ্ছে, এবং সেখানে দেখা যাচ্ছে ইন্টারেস্টিংলি যে সেটা কিন্তু অলরেডি এআই অ্যানালাইসিস করে আমাদেরকে কিন্তু অনেক ক্ষেত্রে আমরা আগের থেকে বুঝতে পারতেছি আসলে ঘটনাটা কি ঘটবে। হ্যাঁ, তার কারণ কি এআই যে কাজটা করতেছে যে এটাকে ডাটাটাকে অ্যানালাইসিস করতেছে, এটাকে বিভিন্ন প্যারামিটার গুলাকে দেখে সেখান থেকে সে অ্যানালাইসিস করতেছে। ডেফিনেটলি এই ধরনের সিচুয়েশন তৈরি হচ্ছে। তবে হ্যাঁ, এখান থেকে হয়তোবা আমাদেরও আস্তে আস্তে আমরা আশা করি যে এটার উপরেও বিভিন্ন রকমের রেগুলেশন আসা উচিত, এখানে ক্লারিটি আসা উচিত। এখানে এমনকি আপনি দেখবেন যে রিসেন্টলি যেটা আরো চ্যালেঞ্জিং এমনকি পলিটিক্যাল ক্ষেত্রে, এবং আপনি যেটা বললেন এই ক্ষেত্রেও যেটা হতে পারে সেটা হচ্ছে ফেক ভিডিও, ফেক নিউজের যে ব্যাপারটা। এখন এর মধ্যে আপনি দেখবেন যে হলিউডে এরকম অনেক লসুটও হচ্ছে যেখানে আমরা এক্স্যাক্টলি একজন অ্যাক্টরকে বা একজন পলিটিশিয়ানকে পলিটিক্সের থেকে দেখা যাচ্ছে
যাচ্ছে যে সে যে স্পিচটা দিচ্ছে সেখানে সে সেই স্পিচ সম্বন্ধে সে জানেও জানেই না, না বা সে। এটাকে ডেলিভারি দেওয়া হচ্ছে। এখন কথা হচ্ছে এটা যখন মাইক্রো লেভেলে যাবে তখন এটা কিন্তু ইনফ্লুয়েন্স যেটা হবে, এবং আপনি যেটা বলতেছেন রাইট, যে এমনও হয়তো হবে যে আসলে আমরা জানার আগেই সেই ডিসিশনটা হয়ে যাবে যে আসলে কে জয়লাভ ওই করবে। ফেক জিনিস দেখেই আমরা হয়তো বলে ফেলতে অবশ্যই সেটা পারবো। হয়তো বা সবার কাছে এটা সেটা সেটা মানে আমাদের কাছে সেটা আমাদের দৃষ্টিতে সেটা না আসার আগেই বিহাইন্ড দ্য সিন দিয়ে সেটা ঘটে যেতে পারে। হ্যাঁ, সেটা অবশ্যই এটা নিয়ে আমি জানি যে গভর্নমেন্ট লেভেলে, স্টেট লেভেলে, এমনকি টেকনোলজি লেভেলেও সবাই এটা নিয়ে ডিসকাশন করতেছে যে এটাকে কিভাবে আমরা মোর কন্টেইনমেন্টের মধ্যে এটাকে কন্ট্রোলের ভিতরে আনতে পারি। অনেক ধন্যবাদ জনাব মাহবুব সিদ্দিকী। আসলে এই বিষয়টা এত বড়, ক্যানভাসটা এত বড় ছিল, অনেক বড় করে অনেক প্রশ্ন আমি নিয়েছিলাম, কিন্তু সময়ের অভাবে আমরা করতে পারছি না। তারপরেও আপনি যেটুকুনো বললেন, সবশেষ যে কথাটি বললেন, আসলে তথ্য প্রযুক্তি যেমন আমাদেরকে দিচ্ছে, কেড়েও নিচ্ছে অনেক কিছু, কিন্তু অস্বীকারও তো করার উপায় নেই। তো আপনার এই চমৎকার আলোচনার মধ্য দিয়ে আমরা সত্যি ঋদ্ধ এবং প্রাণিত। ধন্যবাদ। আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা এখন এই মাত্র যে আমাদের আলোচনার প্রথমাংশে আপনার আমার চাকরি থেকে ভোট, এআই এর রাজনৈতিক দখলে কিভাবে যাচ্ছে সংক্ষেপে একটু আলোচনা করেছি। নিশ্চয়ই অন্যদিন একটা আরো বড় করে আলোচনা করব। আমরা এখন একটু বিরতি যাব, বিরতির পরে এসে আমাদের দ্বিতীয়াংশে যে গুরুত্বপূর্ণ বিষয়টি, একটি সুখবর যেটা রয়ে গেছে, যেহেতু আমাদের ট্যাক্স সিজন চলছে, বিগ বিউটিফুল বিল নিয়ে আমরা এটা আলাপ করবো যে ট্যাক্স পেয়াররা কি কি সুবিধা পাবে, সেটি আমরা আলোচনা করব একটি বিরতির পরে। সুপ্রিয় দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান দ্য ভিউজ অনুষ্ঠানের দ্বিতীয় অংশে। আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো এবং একটি সুখবর দিব, সেটি পরেই দিব। বিগ বিউটিফুল বিল নিয়ে ট্যাক্স পেয়াররা যেসব সুবিধা পাবেন সেটি নিয়ে আমরা কথা বলবো, এবং এটি নিয়ে কথা বলবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আপনার আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ এবং প্রিয় অ্যাকাউন্টেন্ট জনাব কুদরতে এলাহি, IRS এনরোলড এজেন্ট, সিইও এলাহি ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টিং সার্ভিসেস LLC। জনাব কুদরত এলাহি, আপনাকে স্বাগত। Thank you so much. Thanks for having me. আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে অনেক দূর থেকে আমাদের স্টুডিওতে এসেছেন, এবং খুব আপনার মধ্যে এই সুখবরটি আমরা বের করব। তবে তার আগে এই বিগ বিউটিফুল বিলের ট্যাক্স পেয়াররা কী কী সুবিধা পাবেন সেটি একটু আপনার সাথে আলাপ করার আগে ছোট্ট দুটি কথা আমি বলে নিতে চাই। সুপ্রিয় দর্শক, এখন আমরা এমন একটি বিষয়ের উপর কথা বলতে যাচ্ছি যা সরাসরি আপনার আমার পকেট, আপনার আমার পরিবার এবং আপনার আমার সন্তানের ভবিষ্যতের সাথে সরাসরি জড়িত। আর এর নাম ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট, বা সংক্ষেপে ওব্বা। নামটা যতটা আকর্ষণীয়, এর প্রভাব ঠিক ততটাই বাস্তব। কারণ আজকের দিনে যখন জীবনযাত্রার খরচ বাড়ছে, সন্তান লালন পালন ও শিক্ষা নিয়ে দুশ্চিন্তা বাড়ছে, আর মধ্যবিত্ত পরিবারগুলো মাস শেষে হিসাব মিলাতে হিমশিম খাচ্ছে, ঠিক সেই সময় এই নতুন ট্যাক্স বিল নিয়ে এসেছে কিছুটা স্বস্তির বার্তা। কারণ এই বিলে শিশু থাকা পরিবারদের জন্য বাড়ানো হয়েছে ট্যাক্স সুবিধা, শিশুদের ভবিষ্যতের জন্য রয়েছে ট্যাক্স অ্যাডভান্সড সেভিংসের সুযোগ, কাজ করা পরিবার ও কম মধ্যম আয়ের মানুষদের জন্য আছে বাড়তি সাপোর্ট, সেলফ এমপ্লয়েড ও ছোট ব্যবসায়ীদের জন্য খুলে গেছে নতুন দরজা, এবং এমনকি এমন সুবিধাও রয়েছে যেখানে ট্যাক্স কম হলেও রিফান্ড পাওয়া সম্ভব। কিন্তু প্রশ্ন হলো, এই সুবিধাগুলো আসলে কারা পাবেন, কিভাবে পাবেন, আপনি কি এর আওতায় পড়েন নাকি সুযোগ যেন বঞ্চিত হচ্ছেন? এইসব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর সঠিক, বাস্তব ও প্রফেশনাল উত্তর পেতে আজ আমাদের সাথে রয়েছেন এমন একজন অভিজ্ঞ অ্যাকাউন্ট্যান্ট, যিনি ট্যাক্স আইনের জটিল বিষয়গুলো অত্যন্ত সহজ ভাষায় আমাদের সামনে তুলে ধরবেন। তাই আজকের আলোচনা শুধু তথ্য নয়, বরং এটি সচেতনতার, পরিকল্পনার এবং নিজের অধিকার জানার একটি সুযোগ। কারণ আজকের জানা তথ্যই হয়তো আগামীকাল আপনার হাজার হাজার ডলার বাঁচাতে পারে। তো দর্শক, চলুন শুরু করা যাক আজকের মূল আলোচনা, বিগ বিউটিফুল বিল, ট্যাক্স পেয়াররা যেসব সুযোগ সুবিধা পেতে পারেন। জনাব কুদরত এলাহি, আমি সামান্য একটু বলেছি, আপনার কাছে বিস্তারিত জানতে চাইব। প্রথমেই যে প্রশ্নটি আপনার কাছে করতে চাই সেটা হচ্ছে যে এই যে বিগ বিউটিফুল বিল, আমরা অনেক আলোচনা করেছি এটা নিয়ে, আজকেও আপনার সাথে করব। এটা আসলে কি, সাধারণ ট্যাক্স পেয়ারদের জীবনে এই বিলটি কেন এত গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করছেন? এটি প্রশ্ন আপনার কাছে। তবে আপনার মুখ দিয়ে, যেহেতু আপনি একজন প্রফেশনাল, একজন অ্যাকাউন্ট্যান্ট, সেই হিসেবে এই জানুয়ারি মাস, সবসময় আমরা জানি জানুয়ারি মাসে আমাদের নতুন ট্যাক্স বছর শুরু হয়, আমাদের রিটার্ন জমা দিতে হয়। এই ব্যাপারে এই বছরের ট্যাক্স রিটার্ন নিয়ে আপনার কাছে কি সুখবর আছে, সেটি দিয়ে শুরু করতে চাই। ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ রানা ভাই, থ্যাংক ইউ সো ভেরি মাচ। সবচেয়ে বড় খবর যেটা আমরা সবসময় অপেক্ষা করি সকল ট্যাক্স পেয়ার, আমাদের ইউএস ট্যাক্স পেয়ার যারা আছে,
আমার কবে ট্যাক্স রিটার্ন সাবমিশনটা শুরু হবে, অ্যাকসেপ্টেন্সটা শুরু হয়ে যাবে, কবে আমি আমার রিফান্ড পাবো, কবে আমি সকল কিছু ঠিকমতো দেখাবো। তো সবচেয়ে বড় সুখবর এবং সব এক্সাইটেড নিউজ হচ্ছে আমাদের জন্য এজ এ ট্যাক্স প্রফেশনাল এবং এজ এ ট্যাক্স পেয়ার আপনাদের সবার জন্য হচ্ছে এবার ট্যাক্স রিটার্ন সাবমিশনটা অ্যাকসেপ্টেন্সটা শুরু হচ্ছে জানুয়ারির 26 তারিখ থেকে, সোমবারে সোমবার থেকে শুরু হচ্ছে এই বছরের জানুয়ারির 26 তারিখ থেকে। অর্থাৎ আমরা জানি যে এই বিগ বিউটিফুল বিলের আওতায় আমরাও যতদূর জানি এই বছরে ট্যাক্স পেয়াররা সর্বোচ্চ রিফান্ড পেতে যাচ্ছেন। সুতরাং এই ট্যাক্স যে আমরা, কারণ এটা যদি ট্যাক্সের কার্যক্রম যদি 26 তারিখ থেকে শুরু না হতো আমরাও ট্যাক্সের ফাইল করতে পারতাম না এবং রিফান্ডটাও যে সর্বোচ্চ রিটার্নের জন্য আমরা অপেক্ষা করছি সেটাও পেতাম না। তো সেটার সেই অবসান ঘটলো। আগামী 26 তারিখ থেকে ট্যাক্স আমরা সাবমিট করব, রিটার্ন দাখিল করব। এখন যে বিষয়টি নিয়ে আপনার কাছে যে প্রশ্নটি করেছি সেটার উত্তর চাই। ওয়ান্ডারফুল, গুড কোয়েশ্চেন। সেটা হচ্ছে ওয়ান বিগ বিউটিফুল বিল, যেটা আমরা অনেক দিন থেকে শুনে আসছি। এটা হয় কি, ইউএসএতে যে কোনো গভর্নমেন্ট যখন আসে তারা চেষ্টা করে ট্যাক্স পেয়ারদেরকে চিন্তা করে কোনো একটা বিল, কোনো কিছু আনা যায় কিনা যাতে করে ট্যাক্স পেয়াররা বেনিফিটেড হয়। সো এই ক্ষেত্রে আমাদের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প একটা বিল কংগ্রেসে অ্যাপ্রুভ করেছেন যেটার নাম হচ্ছে বিগ বিউটিফুল বিল। এটা অ্যাপ্রুভ হচ্ছে, এটা বিলটার নাম হচ্ছে, নাম্বারটা হচ্ছে 119-21। এটা কংগ্রেসে অ্যাপ্রুভ হয়েছে, প্রেসিডেন্ট অ্যাপ্রুভ করেছেন জুলাই 4 তারিখ 2025। এখন এই বিলটা হচ্ছে এমন একটা বিল যেটা সত্যিকারই ডোনাল্ড ট্রাম্প যে বিজনেসম্যান সেটার একটা বহিঃপ্রকাশ। উনি স্মল বিজনেস বলেন, ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ার বলেন, সবাইকে নিয়ে সবাইকে কীভাবে বেনিফিটেড করা যায়, ট্যাক্স ডিডাকশনটা কীভাবে বেশি নেওয়া যায়, রিফান্ডটা কীভাবে ট্যাক্স পেয়ারের পকেটে দেওয়া যায়, সেটার বিস্তারিত আলোচনা এবং আইনটা হচ্ছে বিগ বিউটিফুল বিল। এই বিলটার অন্যতম জিনিসগুলো হচ্ছে যে স্মল বিজনেস, ফর এক্সাম্পল যারা গিগ ওয়ার্কার আছেন, যারা হোম ওনার আছেন, যাদের অনেকগুলো ডিপেন্ডেন্ট আছে, সবাইকে নিয়েই এই বিলের আদ্যপান্ত। এবং এটা খুব চমৎকার একটা আইডিয়া আমি মনে করেছি, আমি এখনো বিশ্বাস করি এই বিলটা যারা ফলো করে ট্যাক্স পেয়াররা যদি কোনো প্রফেশনালের কাছে যায়, উনি ওনার ট্যাক্স লাইফে, আমেরিকান ট্যাক্স লাইফে সর্বোচ্চ রিফান্ড পাবেই বলে আমরাও দৃঢ় বিশ্বাস করি। তো আপনার কাছে সে কারণে জানতে চাইবো যে এই বিলটি যে ট্যাক্স আইনের তুলনায় কোন কোন ক্ষেত্রে ট্যাক্স পেয়ারদের জন্য বড় পরিবর্তন নিয়ে এসেছে বা কি বেশি সুবিধা দিচ্ছে, এবং যেটা আমরা বললাম যে ট্যাক্স পেয়াররা এই বছরে 5টি তো অবশ্যই পাচ্ছে, তার বাইরে আর কি কি সুবিধা পেতে পারে সেগুলো একজন অ্যাকাউন্ট্যান্ট হিসেবে আপনার কাছ থেকে জানতে চাই। চমৎকার কোয়েশ্চেন, যেটাই আমরা সকল ট্যাক্স পেয়ারের জন্য ওয়েট করে। প্রথম কথা হচ্ছে যে কোনো একটা বিল যখন আসে রানা ভাই, তখন সবাই যারা রিফান্ড প্রত্যেক বছর এক্সপেক্ট করে এবং পেয়ে থাকে লিগালি, তারা অ্যাকসেপ্ট করে এই বিলটাতে আমার কি বেনিফিট হবে, আমি কি পাবো। এর মধ্যে অনেকগুলো আছে। বড় দাগে যদি আমি কয়েকটা বলে থাকি, সেটা হচ্ছে যাদের ফ্যামিলিতে অনেকগুলো ডিপেন্ডেন্ট আছে, ফর এক্সাম্পল 3টা যদি বেবি থাকে, ডিপেন্ডেন্ট থাকে, সর্বোচ্চ ইআইসিটা উনি পাবে, আর্ন ইনকাম ক্রেডিটটা উনি পাবে। চাইল্ড ট্যাক্স ক্রেডিটটা অনেকটা বেড়েছে এবার, গতবারের চেয়ে এবার $200 করে, এখন $2200 এক একজন চাইল্ডের জন্য পাবে। এবং যারা হোম ওনার আছেন, যারা ট্যাক্স দিচ্ছেন অনেকগুলো, এটাকে বলা হয় সল্ট ট্যাক্স, সেটার ফেজ আউটটা হচ্ছে অনেক বড়, 10,000 থেকে 40,000 হয়ে গেছে। এবং ইন্টারেস্ট যদি আপনার কোনো গাড়ি কিনেন, সেটা বিজনেসের জন্য হোক, পার্সোনালি হোক, সেটার যে আগে আমরা একটা লিমিট ছিল এবং $10,000 পর্যন্ত আপনি ইয়ে করতে পারতেন। এবার হয়েছে কি, আরেকটা চমৎকার আসছে কি, ইভেন দো আপনি যে ভেহিকেলটা কিনেছেন নারায়ণ ভাই, সেটা আপনি যদি পার্সোনালি ইউজ করেন, সেই ওই ভেহিকেলের, ওই কারের ইন্টারেস্ট রেটটা আপনি ট্যাক্সে দেখাতে পারবেন। নট নেসেসারিলি আপনার আইটেমাইজ ডিডাকশন করতে হবে। আপনি যদি স্ট্যান্ডার্ড ডিডাকশনও করেন, আপনি সেই ডিডাকশনটা নিতে পারবেন। তাতে হবে কি, আপনার ট্যাক্সেবল ইনকামটা অনেক কমে যাবে, আপনার অ্যাট দ্য এন্ড রিফান্ডটা বেড়ে যাবে। আরও অনেকগুলোর মধ্যে আছে হচ্ছে ধরেন ডিপেন্ডেন্ট কেয়ার, তো আমি চাইল্ড ট্যাক্স ক্রেডিট, ডিপেন্ডেন্ট কেয়ার ক্রেডিট, ইআইসি, সল্ট ট্যাক্স ক্রেডিট, এছাড়া অনেকগুলো আছে। তাহলে আমরা হয়তো ধীরে ধীরে আস্তে আলাপ করবো, সব ট্যাক্স পেয়ারদেরকে আমরা আস্তে আস্তে জানাবো। তা আপনি যে চাইল্ড ট্যাক্স ক্রেডিট বা ডিপেন্ডেন্ট রিলেটেড যে কথাগুলো বললেন, এই সুবিধাগুলো কিভাবে এই মধ্যবিত্ত কর্মজীবী পরিবারগুলোর উপরে আর্থিক চাপ কমাতে সাহায্য করবে, একটু আপনি যদি ব্যাখ্যা করেন। সুন্দর। প্রথমত হচ্ছে এখানকার আমরা যখন রিফান্ডটা ক্লেম করতে, মানে ট্যাক্স রিটার্নটা করতে আসে ট্যাক্স পেয়াররা, তখন আমাদের ফার্স্ট কাজ হচ্ছে ওনার ইনকাম ডকুমেন্টগুলো দেখা। এই ক্ষেত্রে যারা W2 ইনকাম আর্নার আছেন, যারা আর্ন ইনকামটাকে এভাবে আর্ন করেন,
তাদের জন্য গুড নিউজটা হচ্ছে আপনারা জেনে থাকবেন যে টিপস এর উপরে অথবা ওভারটাইমের উপরে ওনার ট্যাক্সটা দিতে হবে না। এক্ষেত্রে কেউ যদি একটা সার্টেন অ্যামাউন্ট গতবার উনি ইনকাম করে থাকতো, আগে হতো টিপস অথবা ওভারটাইম পুরোটার উপরে গ্রস ইনকামের উপরে উনি হচ্ছে ট্যাক্স দিতে হতো। তাহলে উনি যদি ওই যে ওভারটাইম এবং টিপসের উপরে ট্যাক্সটা না দিয়ে উনি ওনার ক্লেম করে বাচ্চা সহ বা ওনার ডিপেন্ডেন্ট সহ, ওনার ট্যাক্সের পরিমাণ কমে রিফান্ডটা বেড়ে যাবে। ওভারটাইমের উপরও তাই। ইভেন যখন ওনার এজিআইটা কমে যাবে, অ্যাডজাস্টেড গভর্নমেন্ট ইনকামটা কমে যাবে, তখন হবে কিন্তু ওনার রিফান্ডেবল চাইল্ড ট্যাক্স ক্রেডিট যেটা হচ্ছে সেটা উনি বেশি পাবে। এছাড়াও উনার যে যদি কোনো কার্ড থাকে, আমি একটু আগে বললাম উনি কার্ড ডিভিশনটা পাবে। উনি যদি আইটেমাইজ ডিডাকশন করে তাহলে ওনার সল ট্যাক্সের যেটা ওনার যদি আইটেমাইজ করে, তাহলে ওনার এই যে হেলথ কেয়ারের যদি এক্সপেন্সেস অফ আউট অফ পকেট, ওনার যদি কার ইন্স্যুরেন্স কি বলে ইন্টারেস্টটা হয় সেটা উনি ক্লেম করতে পারে। ওনার যদি প্রপার্টি ট্যাক্স, ইন্স্যুরেন্স অল দোজ থাকে, উনি ক্লেম করে ওনার ম্যাক্সিমাম রিফান্ড উনি এনশিওর করতে পারে লিগালি। অনেক ধন্যবাদ। আপনার কাছে আরো প্রশ্ন আছে, বিশেষ করে এই বাচ্চাদের নিয়ে, শিশুদের নিয়ে, চাইল্ডদের নিয়ে, যে শিশুদের শিক্ষা এবং ভবিষ্যতের জন্য যে ট্যাক্স অ্যাডভান্টেজড সেভিংস, যেমন 529 প্ল্যান একটা আছে, এই 529 প্ল্যান বা অনুরূপ সুবিধা কিভাবে এই বিলে আরো কার্যকর করা হয়েছে, এটার একটু ব্যাখ্যা আপনার কাছে জানতে চাইবো। তবে তার আগে একজন দর্শক টেলিফোনে আছে, তার ফোনটা নিয়ে নেই। সুপ্রিয় দর্শককে আছে টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যাঁ, হ্যালো। জি জি, আমি কি প্রশ্ন করব? জি জি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। রানা ভাই, অতিথির কাছে আমার সিম্পল একটা প্রশ্ন। জি। এই যে বারবার প্রায় আপনারা বলেন যে ডিপেন্ডেন্ট যারা তারাও ট্যাক্স ফাইলে বেনিফিট পাবে। এখন মনে করেন আমি এবং আমার ওয়াইফ, আমরা দুইজনেই আমার ছোট মেয়ের উপর ডিপেন্ডেন্ট। আমরা কোনো সময় কোনো কাজকর্ম করার মতো সুযোগ হয় নাই, কারণ আমরা হোম কেয়ারে আছি, আমরা কাজ করার সক্ষমতা নাই। এখন আমার মেয়ে কি আমাদের কারণে বেনিফিটটা পাবে? অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য, জনাব কুদরত ইলাহি। সুতরাং একটা প্রশ্ন করেছেন, এখানে অনেক কনফিউজ থাকে অনেক ট্যাক্স পেয়ার অথবা ডিপেন্ডেন্ট। সো আমি একটু যেটা মেনশন করেছি, চাইল্ড ট্যাক্স ক্রেডিট অথবা ইআইসি বা ডিপেন্ডেন্ট ক্রেডিটগুলো পায় সাধারণত যাদের, এখানে কয়েকটা টেস্ট দিতে হয়। একটা হচ্ছে ওইটা কি রিলেশনশিপ টেস্ট বলা হয়। এই ক্ষেত্রে নিজের বাচ্চা বা অ্যাডপ্টেড চাইল্ড অথবা ছোট ভাই বোন, এদের মধ্যে যদি কোনো ডিপেন্ডেন্ট থাকে বিলো 18 বছর, তারা হচ্ছে ওই ম্যাক্সিমাম রিফান্ড এই ক্রেডিটটা পাবে। কিন্তু আপনি যেহেতু প্যারেন্টস এবং ট্যাক্স পেয়ার যেহেতু আপনার ডটার রাইট উনি উল্লেখ করেছে, আপনাদের ক্ষেত্রে সেই বেনিফিটটা খুব একটা পাবো না। ম্যাক্সিমাম যেটা আপনারা পেতে পারেন যে $500 একটা আপনার নন রিফান্ডেবল ট্যাক্স রেট আপনারা পেতে পারেন। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আচ্ছা, আসসালামু আলাইকুম। সালাম রানা ভাই, কেমন আছেন? আছে আলহামদুলিল্লাহ। কেমন একজন নতুন অ্যাকাউন্টেন্ট, আমি তাকে দেখে খুব ভালো লাগতেছে। তো তার কাছে আপনার কাছে একটা প্রশ্ন ছিল যে আমাদের সিনিয়র সিটিজেনদের, যারা আমি এবং দুজনে সিনিয়র সিটিজেন, তাদের জন্য কি ধরনের সুবিধা রাখা হয়েছে? আচ্ছা, আসলে এটা অনেক বড় ভালো প্রশ্ন এবং সুবিধা আছে, জনাব কুদরত ইলাহি। থ্যাংক ইউ আপনাকে এই সুন্দর কোয়েশ্চেন করার জন্য। আমাদের এখানে অনেক বাবা মা, আমাদের শ্বশুর শাশুড়ি বা যারা আমাদের মুরব্বীরা আমেরিকাতে এসছেন এবং তারা অনেকে আছে হোম কেয়ারে আছেন, অনেক কাছে সিটিজেন হয়েছেন, রিটায়ারমেন্টে আছেন। ওনাদের ক্ষেত্রে এবার যে বিগ বিউটিফুল চমৎকার একটা জিনিস এসছে, সেটা হচ্ছে গতবার থেকে ওনাদের যে ডিডাকশনটা আছে, ওনারা যদি কোনো ট্যাক্স ফাইল করে, ফর এক্সাম্পল সিনিয়র সিটিজেন হিসেবে, ওইটার থেকে আরো $6,000 বেশি উনি ডিডাকশনটা পাবে। এটা খুব চমৎকার একটা আইডিয়া হচ্ছে। সো উনি যদি $6,000 ইনকাম থেকে থাকে, সেটার উপরে যদি $6,000 টোটাল ইনকাম থেকে $6,000 ডিডাকশন করে, অ্যাট দ্য এন্ড ওনার ট্যাক্সেবল ইনকামটা কমে যাবে, উনি কিছুটা রিফান্ড বেশি পাবে। তাছাড়াও যদি আপনি ট্যাক্স রিটার্ন, কিন্তু এটা হচ্ছে ট্যাক্স রিটার্ন ব্যাপার আমি বললাম আর কি। অ্যাকচুয়ালি বিগ বিউটিফুলি এটা হলো সবচেয়ে বড় ট্যাক্স ডিডাকশন ফর সিনিয়র সিটিজেন। আর যদি আপনার স্পেসিফিক কোনো ট্যাক্স সিচুয়েশন থাকে, তাহলে আমাদের সাথে বা যাদের আপনার ট্যাক্স প্রফেশনাল যিনি আছে ওনার সাথে আলাপ করলে আপনার আরো বিস্তারিত অবশ্যই আমরা বলতে পারবো। তার মানে আপনাদের জন্য ভালো, মানে সিনিয়র সিটিজেন যারা আছেন তাদের জন্য ভালো সুবিধা আছে। সেটা যখন আপনি ট্যাক্স ফাইল করতে যাবেন, আপনার ট্যাক্স প্রিপেয়ার সবই জানে, নিশ্চয়ই খুশি হবেন সেটা দেখে। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক কে আছে টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়াসলাম। আমার নাম এমডি সেলিম রেজা, আমি ব্রুকলিন থেকে কল করেছি। জি। আমার প্রশ্ন হলো, আমরা যখন
ট্যাক্স ফাইল করি তখন আমাদের মাথায় একটা চিন্তা থাকে যে ট্যাক্স ফাইলের পরে যদি কোনো কারণে অডিট হয়, এটা নিয়ে আমাদের একটু চিন্তা করতে হয়। তো সেই জায়গা থেকে আমাদের কোন কাগজপত্রগুলো আমাদের সংরক্ষণে রাখা দরকার অডিটের জন্য, এবং সেটা কত সময়ের জন্য আমাদের ধরে রাখতে হবে, মানে কত সময় পর্যন্ত আমাদের এটা সংরক্ষণ করতে হবে কাগজপত্র। অনেক ধন্যবাদ। আপনি কি এই প্রশ্নটি আপনার ফেসবুকেও করেছেন মোহাম্মদ রেজা নামে? জি। আচ্ছা আচ্ছা, তারপরে এই প্রশ্নটি আপনি এই টেলিফোনের আপনাদের যদি ফোন না করতেন তখনই বলতাম, তো আপনি এই প্রশ্নটি ফেসবুকেও করেছেন। তো আপনার প্রশ্নের উত্তর জনাব কুদরত ইলাহি। থ্যাংক ইউ সো ভেরি মাচ সেলিম রেজা ভাই। এটা আপনার খুবই খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। এটা আমাদের অফিসে বা আমাদের ফোনে অসংখ্য মানুষ এই জিনিসটা করে থাকেন, এবং অসংখ্য, আমি স্পেশালিটি হচ্ছে ট্যাক্স রেজুলেশনের উপরে, সো আমি এই টাইপের অনেকগুলো কোয়েশ্চেন পাই, আমি সলভ করি রানা ভাই। আপনার কোয়েশ্চেনের অ্যান্সার, আপনার কোয়েশ্চেনটা হয়েছে আমি যদি ইনকাম করি অথবা ট্যাক্স ফাইল করি, আমি কোন কোন ডকুমেন্ট আমার লাগবে এবং কি কি ডকুমেন্ট আমি সেভ করবো, মানে আমার কাছে রাখবো, এবং কতদিন ধরে এটা রাখতে হবে। এটার কোয়েশ্চেনের অ্যান্সারটা হচ্ছে, প্রথমত আপনার যতগুলো ইনকাম আছে, সেটা W2 হতে পারে, 1099 হতে পারে, আপনার গিগ ওয়ার্কার হতে পারে, উবার থেকে হতে পারে, আবার 1098 স্টক মার্কেট থেকে হতে পারে, যা যা আছে প্রত্যেকটা ডকুমেন্ট অবশ্যই আপনার কাছে রাখবেন। ট্যাক্স ফাইলটা আপনি রাখবেন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যদি কোনো ডিডাকশন আপনার ট্যাক্স ফাইলে দেখান, আপনার গাড়ির জন্য, আপনার বাড়ির জন্য, আপনার রেন্টাল ইনকামের জন্য, যে কোনো যদি খরচগুলো আপনি দেখান, ফর এক্সাম্পল আপনি যারা যদি উবার ড্রাইভ করে, ওনাদের গ্যাস ডিডাকশন, ওনাদের ইন্স্যুরেন্স, রেজিস্ট্রেশন, অল দোজ থিং। এবং ওনারা অনেকে বলে, সবচেয়ে আরেকটা ইম্পর্টেন্ট হলো, যদি আপনি গাড়িটা আপনি কিনেন, ওই গাড়িতে যদি আপনি ট্যাক্সি বানান, উবার বানান, অথবা পার্সোনালি কেয়ার করেন, ইউজ করেন, সকল ডকুমেন্ট এক্সপেন্সেসে যা যা ডকুমেন্ট আপনার কাছে আছে সেগুলো আপনি প্রোটেক্ট করবেন। কতদিন রাখবেন, এটা হচ্ছে এখন প্রশ্নটা হচ্ছে, নর্মালি আইআরএস এর একটা রুল হচ্ছে 3 ইয়ার্সের একটা লিমিটেশন আছে, যে 3 ইয়ার্স গোয়িং ব্যাক আপনি করতে পারেন টু ক্লেম দ্য রিফান্ড অর এনি অ্যামেন্ডমেন্ট। কিন্তু আপনি যদি যে কোনো ইনকাম আপনার যেটা আর্ন হয়েছে, সেই ইনকামটা যদি আপনি 25% অথবা এর বেশি কম রিপোর্ট করেন আপনার ট্যাক্স ফাইলের মধ্যে, ফর এক্সাম্পল আপনি 1 লাখ টাকা ইনকাম করছেন, কিন্তু সামহাও আপনার ভুলবশত বা ইচ্ছাকৃত বা জানেন না, আপনি ট্যাক্স ফাইলে $26,000 কম দেখাচ্ছেন বা আরো একটু কম রিপোর্ট করেছেন, আইআরএস এর কাছে হয় কি, সকল তথ্য যে কোনো 1099 W2 এটা কিন্তু আইআরএস এর সার্ভারে অলরেডি চলে যায়। তারা জানে আপনার কি ইনকাম হয়েছে আন্ডার ইয়োর সোশ্যাল সিকিউরিটি নাম্বার। সো ওই ট্যাক্স ওরা করে কি, তখন এটা যেটা আমি বলছিলাম 25% এর বেশি যদি আপনি কম রিপোর্ট করেন, সেটা 6 ইয়ার্স পর্যন্ত আপনাকে দে ক্যান গো ব্যাক অ্যান্ড অডিট ইউ ব্যাক অ্যান্ড ফোর্থ। কিন্তু সেফ সাইডটা হচ্ছে আপনি যে কোনো ডকুমেন্ট, ইনকাম ডকুমেন্ট, এক্সপেন্সেস ডকুমেন্ট, যা আপনি ট্যাক্স রিটার্নে দেখিয়েছেন এবং আপনি বিশ্বাস করেন দিস ইজ ট্রু, আমি হাইলি রেকমেন্ড করি, যেহেতু এবার ট্যাক্স সিজনটা আসছে, আপনারা যারা ট্যাক্স ফাইল করতে যাবেন, আমি প্লিজ আপনারা যে কোনো একজন প্রফেশনাল কাছে যাওয়ার আগে আপনাদের বুক কিপিংটা, আপনাদের এক্সপেন্সেসগুলো এগুলো কনফার্ম করবেন, নিয়ে তারপর আপনার কাছে যাবেন, এবং এই সেম ডকুমেন্টটা আপনি মিনিমাম 7 ইয়ার্স আপনার হয় স্ক্যান করে রেখে দিন, বা যে কোনো একটা ফোল্ডার বানায় ওই ট্যাক্স রিটার্ন যেটা ট্যাক্স প্রফেশন আপনাকে দিয়েছে, সেই আপনি একটা ফাইল করে সুন্দর রেখে দিন। সো ইউল বি রিয়েলি হ্যাপি অ্যান্ড গুড। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ মোহাম্মদ রেজা বা সেলিম রেজা, একই নাম আপনার। আপনি যেহেতু একই প্রশ্ন ফেসবুকেও করেছেন, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। অর্থাৎ আপনি যে অডিটের ভয়টা পাচ্ছেন, যদি আপনার তথ্য সব সঠিক থাকে কোনো সমস্যা নেই, তারপরে সবকিছু কমপক্ষে 7 বছর আপনার কাছে রাখাটা উচিত। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। আমাদের হাতে সময় নেই, 1-2 মিনিট সময় আছে। যে প্রশ্নটি আপনি করেছেন যে 529 প্ল্যান বাচ্চাদের ক্ষেত্রে, একটু যদি একটু বলেন। এটা আমি ছোট করে বলে দিই, সেটা হচ্ছে 529টার আগে ছিল এটা, ওখান থেকে যে সেভিংসটা হতো $10,000 পর্যন্ত আপনি ওখান থেকে উঠে এক্সপেন্স করতে পারতেন। এখন এটা এই বিলে, ওবামার বিল, বিগ বিউটিফুল বিলে এটা 20,000 পর্যন্ত করেছে। আরেকটা কুইকলি বলি, এই বিলের মধ্যে রানা ভাই, আপনি আগে যেটা ডিডাক্টেবল থাকে যে হেলথ কেয়ারের, হেলথ ইন্স্যুরেন্স, আপনি এখন টেলি হেলথ যদি আপনি নেন, তাহলে এইটার বাইরেও আপনি খরচ করতে পারবেন, সো দ্যাট ইউ ক্যান ক্যারি ফরওয়ার্ড, সেভিংটা করতে পারবেন, আর এটা নিয়ে কোনো প্রবলেম হবে না। অনেক এটা আপনার বাদ হয়ে যায় অথবা কোনো প্রবলেম ফেস করেন, সো এই বিলের মধ্যে এটি ইন্ট্রোডিউস করা হয়েছে। আপনি টেলি হেলথ বা অন্যভাবে নিলে নন ডিডাক্টেবল ছাড়াও
আপনি এটা ক্লেম করতে পারবেন। তার মানে এটা খুব সহজভাবে এটা নেওয়া যেতে পারে। আমাদের হাতে সময় নেই, তো সেক্ষেত্রে আমাদের অনুষ্ঠানটাও শেষ করতে হচ্ছে। জনাব কুদরতি এলাহি, আপনি অনেক ব্যস্ত মানুষ এবং অনেক দূরে থাকেন, সেখান থেকে এসে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এবং আজকে এই বিগ বিউটিফুল বিলের ট্যাক্স পেয়াররা যেসব সুবিধাগুলো পাবেন খুব সংক্ষেপে হলেও আপনি চমৎকারভাবে উত্তর দিয়েছেন এবং দর্শকদের বেশ কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন। সত্যি আমরা আপনার আলোচনার মধ্যে দিয়ে ঋদ্ধ এবং প্রাণিত। থ্যাংক ইউ সো ভেরি মাচ। থ্যাংক ইউ অ্যাগেন যে দর্শক শ্রোতা আছেন, এবং আপনাকে আবারও ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানে আমরা দুটো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছি। একটি আপনার আমার চাকরি থেকে ভোটে রাজনৈতিক দখলে, সেটা কিভাবে সেটা আমরা ব্যাখ্যা করেছি, এবং এই বিগ বিউটিফুল বিলে ট্যাক্স পেয়াররা যেসব ধরনের সুযোগ সুবিধাগুলো পাবেন সেটাও সংক্ষিপ্ত হলেও আমরা আলোচনা করেছি। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। থাকুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।